ওকে, সো এখন এখানের মধ্যে থেকে দেখি রেশনাল ইরেশনাল কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। ওকে, সো ফার্স্ট অফ অল রেশনাল নাম্বার হলো ওগুলি, আচ্ছা তুমি আসছে, এখন এখানে ডেফিনেশনস গুলিও দিয়েছে, সো আমরা এখানের মধ্যে নাম্বার গুলি এরকম দেখে নিতে পারি, ঠিক আছে। এই অ্যালজেব্রার এগুলাতেই তো প্রবলেম নাকি? এগুলো আমার এখানে ঝামেলা। ওকে, সো লেটস সি। ফার্স্ট অফ অল ইন্টিজার মানে তো জানি যে আমাদের হোল নাম্বার, যেটা কি থাকবে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, বাট এখানে কি হবে না, কোনো ডেসিমাল প্লেস থাকবে না। বেসিক্যালি নেগেটিভ ইনফিনিটি থেকে 1 করে করে ইনক্রিজ করে 0 হবে, 0 হলো একটা ইন্টিজার। সো তাহলে এখানে কি the numbers which are not decimal or fraction, সো তাহলে এটা ইন্টিজার, ইন্টিজারে আমরা টাইম ওয়েস্ট না করি। রেশনাল নাম্বার, এখন রেশনাল নাম্বার কোনগুলি? রেশনাল নাম্বার গুলি হলো ওগুলা যারা নাকি ফ্র্যাকশনাল, যে রেশনাল মানে হলো যাদেরকে ওরকম রেশিওতে লেখা যায়, আর যাদেরকে এরকম একটা ফ্র্যাকশন ফর্মে লেখা যায়। হ্যাঁ, এন্ড এখানের মধ্যে কি হবে, হোল নাম্বারস এন্ড ডেসিমাল নাম্বারস কি করা যাবে, which can be written in fraction form আর কল রেশনাল নাম্বার, যে ফ্র্যাকশন ফর্মে লেখা যাবে অ্যাজ ইন এই যে এরকম 5/17। ওকে, সো একটা হোল নাম্বার আর একটা হোল নাম্বারের রেশিওর ফর্মে ওরকম যদি রিপ্রেজেন্ট করা যায়, যে নরমাল ইন্টিজার এখানের মধ্যে এটা যদি তোমাদেরকে একটা সেট করে দেখাইছো, তাহলে পরে এই ব্যাপারটা আরো ভালো মতো বুঝবার কথা, যে সব ইন্টিজার নাম্বারই কিন্তু রেশনাল নাম্বার, ঠিক আছে। সব ইন্টিজার নাম্বারই রেশনাল নাম্বার, কিন্তু সব রেশনাল নাম্বার ইন্টিজার নাম্বার হয় না। ওকে, যে ইন্টিজার হলো আমাদের রেশনাল নাম্বারের একটা সাবসেট। এই ব্যাপারগুলো আমরা এখানের মধ্যে দেখবো, যে একটা সেটে ফাইনালি সবগুলি নাম্বার দেখার পরে তখন বুঝতে পারবো যে কোন নাম্বার অ্যাকচুয়ালি কোন গ্রুপে পড়তেছে বাকি। ওকে, সো তাহলে রেশনাল নাম্বার বেসিক্যালি এরকম, যে একটা ডেসিমালে থাকলে পরে ডেসিমালটা কি এক সময় না এক সময় শেষ হয়ে যাবে। ওকে, যে 0.375, সো এরপরে ওখানে শেষ নাম্বারটা। সো তাহলে কি 0.375 দিস ক্যান বি রিটেন অ্যাজ 375 ডিভাইডেড বাই 1000 নাকি? Yep. ওকে, ইরেশনাল নাম্বারটা কোনটা? ইরেশনাল নাম্বার হলো এরকম, যে দা নাম্বারস হুইচ আর নট রেশনাল। ওয়াও, এটা তো জানতামই না। ইরেশনাল নাম্বার হলো যেগুলো নাকি রেশনাল নাম্বার না, মানে যে আর ইরেশনাল নাম্বার লাইক পাই, যে পাই কিন্তু আমাদের একটা ডেসিমাল নাম্বার যেটার কি নাই, কোনো শেষ নাই, তাই না? Yep. দেন √/2, √/3, √/5, √/1.6। তো তাহলে এদেরকে আমরা কি বলি? দিজ আর কল্ড ইরেশনাল নাম্বার, যে যাদের নাকি কি হয় না, কোনো এন্ড থাকে না, যে তারা আমাদের কন্টিনিউয়াস একটা নাম্বার। এই যে এখানের মধ্যে ইরেশনালের এখানের মধ্যে দেখো কি বলতেছে, ইরেশনালের এখানে হলো যে নন টার্মিনেটিং মানে কখনো শেষ হয় না, নন রিপিটিং মানে একটা নাম্বার কখনো রিপিট হয় না, এন্ড ওইটা কি হবে না, কখনো শেষ হবে না, যে নেভার এন্ডিং একটা সিরিজ অফ নাম্বার, এটা চলতেই থাকবে সিকোয়েন্সটা। সো ওগুলাকে আমরা ইরেশনাল নাম্বার বলবো। সো তাহলে নাম্বার বেসিক্যালি আমরা এমন বলতে পারি কি, রেশনাল, ইরেশনাল। রেশনাল নাম্বারের ভিতরে হলো ইন্টিজার, ঠিক আছে। সো তাহলে রেশনাল নাম্বারের ভিতরে হলো ইন্টিজার নাম্বার, যে সব ইন্টিজারই কি রেশনাল নাম্বার, তাই না? এই যে দেখো 25 is a rational number because 25 can be written as what? 25/1 নাকি সাইমা? Yep. Mm. Then 67/1 এরকম। Then 0.25 25/100, তেমন টাইপের। সো তাহলে রেশনাল নাম্বার হলো ওগুলি যাদেরকে ওরকম ফ্র্যাকশন ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, এন্ড ওই ডেসিমালে লিখলে পরে ওটা কি হবে, একটা সময় যে শেষ হয়ে যাবে বেসিক্যালি। যে আমরা যদি ওরকম রেশিও ফর্মে এমন লিখতে পারি, ওকে, রেশিও ফর্মে এরকম লিখতে পারলে মানে ওই জিনিসটা এক সময় না এক সময় এরকম এন্ড হবে। ওকে, তো এই জিনিসটা তো এখন বুঝতে পারছো রেশনাল এর ইরেশনাল ডিফারেন্সটা। Yes. বুঝেছি। ওকে, দেন প্রাইম নাম্বার তো ওগুলি যেটা নাকি যার ফ্যাক্টর হলো সে নিজে এন্ড ওয়ান, তো এই জিনিসটা তো আমরা জানি। Mhm. ওকে, And LCM HCF টাও দেখালে ভালো হয়। ওকে, সো তাহলে এটা গেল আমাদের প্রাইম নাম্বারটা।
সো এখন প্রাইম নাম্বারটা কি, দ্য নাম্বার ডিভিজিবল বাই 1 and itself is called a prime number, the set of prime number এটা 1 থেকে 50 পর্যন্ত। তো 1 কে কিন্তু প্রাইম নাম্বার ধরে না, কেন? বিকজ এটা 1 সে নিজেই, সো তাহলে 1 দিয়ে ডিভিজিবল আর নিজেকে দিয়ে নিজে ডিভিজিবল, সো তাহলে এটা কিন্তু একটা দিয়ে দুইটার কাজ হবে না। সো তাহলে 1 কে কিন্তু কি ধরা হয় না, প্রাইম নাম্বার ধরা হয় না। প্রাইম নাম্বার শুরুই হয় কত থেকে? 2 থেকে। 2 is the only prime number, even prime number basically, আর 1 is not a prime। তো তাহলে এরপর 2 3 5 এগুলা। এখন বলতেছে কি, এক্সপ্রেস আ নাম্বার এজ আ পাওয়ার অফ প্রাইম ফ্যাক্টরস। কেমন? এক্সাম্পলটা কি দেখাচ্ছে, যে 48। 48 কে কি করব, 48 কে এরকম আমরা প্রাইম নাম্বার দিয়ে এরকম ডিভাইড করে করে একদম সিম্পল ফর্মে নিয়ে আসলাম। দেন এখন কি দেখা যাচ্ছে, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, কয়টা 2 হচ্ছে? 4টা। সো তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 এরকম পাওয়ার ফর্মে লিখতে পারি। দেন এখানে একটা দুইটা তিনটা চারটা, 4টা 2, সো তাহলে 2 টু দি পাওয়ার 4 ইনটু 5। দেন এখানে 5টা 2, 1 2 3 4 5, সো তাহলে 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 এমন। এটা সমস্যা নাই। কোনটা যেন বললা, যে এলসিএম এইচসিএফ না? হুম, ওকে, সমস্যা না, জাস্ট লাইক একটা বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। So, তাহলে এলসিএম এইচসিএফ কোথায়? এখানে, এই যে। অলরাইট, সো তাহলে এখন এলসিএম এইচসিএফ এর এটা যদি দেখি, সো ফার্স্ট অফ অল এলসিএম এর ফুল ফর্ম হলো এটা, যে লোয়েস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন কোনটার মানে কি এন্ড কোনটা কি বোঝাচ্ছে এই জিনিসটা যদি দেখি, ফর্মুলা টু ফাইন্ড এলসিএম কি করতে হবে, টেক অল ফ্যাক্টরস এন্ড হাইয়েস্ট পাওয়ার। যে কেমন, ওই যে আমরা দেখছি না একটু আগে, যে আমরা প্রাইম নাম্বারের ওরকম পাওয়ারের ফর্মে লিখতে পারি, তাই না? তো তাহলে এই যে এখানের মধ্যে অ্যাবাভ এক্সাম্পল, যে 48 48 80 96, এই যে এখানে মাত্র যেটা দেখে আসছিলাম, এই যে 48 80 আর 96 এর জন্য। তো এইগুলা দিয়ে আবার তারা বলতেছে, কি বলতেছে দেখো, ফর দ্য অ্যাবাভ এক্সাম্পল, তো এখন এলসিএম কত হবে, 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 ইনটু 5। যে এখানের মধ্যে কাজটা কি করলাম দেখো, কোনটার জন্য কি কি ছিল খেয়াল করো, এই যে এটার জন্য কত ছিল, 2 টু দি পাওয়ার 4 ইনটু 3, এটার জন্য কত, 2 টু দি পাওয়ার 4 ইনটু 5, আর এটার জন্য কত, 2 টু দি পাওয়ার 5 ইনটু 3। এখন দেখো এখানের মধ্যে পাওয়ার কার, কোনটার সবচেয়ে বেশি পাওয়ারটা, 2 টু দি পাওয়ার 4 বড় নাকি 2 টু দি পাওয়ার 5 বড়? বাই। So, তাহলে এখানে তারা এই 2 টু দি পাওয়ার 5 এটা নিল, এন্ড এখানে হলো 5 টু দি পাওয়ার 1, আর এখানে 3 তো দোনোটাতেই একটা একটা করেই আছে, সো তাহলে 3 টু দি পাওয়ার 1 বেসিক্যালি, তাই তো? সো তাহলে হাইয়েস্ট পাওয়ার ওয়ালা ভ্যালু গুলো আমরা চুজ করব, ঠিক আছে? সো তাহলে 2 এর মধ্যে 2 টু দি পাওয়ার 4 ছিল, 2 টু দি পাওয়ার 4 ছিল, 2 টু দি পাওয়ার 5 ছিল, সো কোনটা চুজ করলাম, 2 টু দি পাওয়ার 5। দেন 3 এর মধ্যে এখানে 3 এখানে 3, যে কোন একটা নিলেই হয়, সো তাহলে যে কোন একটা নিলাম 3, আর 5 একটাই আছে, সো তাহলে এটা। তো এর জন্য এখানের মধ্যে এলসিএমটা কি হচ্ছে, the LCM is highest power of 2, highest power of 3, highest power of 5, so তাহলে কত, 480। বুঝতে পারছো? Yep. ওকে, এন্ড HCF এর সময় কি করব, টু ফাইন্ড দা HCF, টেক অনলি মোস্ট, কি বলে, টেক অনলি কমন ফ্যাক্টরস এন্ড লোয়েস্ট। কমন ফ্যাক্টরস এন্ড লোয়েস্টটা, সো এখন কমন ফ্যাক্টর এখানের মধ্যে কে কে আছে, 3 এখানে আছে, এখানে আছে, কিন্তু মাঝখানেরটাই তো নাই, সো তাহলে 3 কে নেওয়া যাবে না হাইয়েস্ট কমন ফ্যাক্টর হিসেবে। 5 জাস্ট এক জায়গাতেই আছে, বাকি দুইটাতে নাই, সো তাহলে 5 ও নেওয়া যাবে না। এখন 2 এর মাল্টিপল সবগুলাতে আছে, আর 2 এর 2 হলো প্রত্যেকটার জন্য একটা করে ফ্যাক্টর, তাই তো? কিন্তু Yep. এইচসিএফ এর সময় আমরা কোনটা নিব, লোয়েস্ট পাওয়ারটা নিব, ঠিক আছে? সো লোয়েস্ট পাওয়ার কত 2 এর, 4. 4, সো তাহলে এখানের জন্য কত নিব, HCF হলো 2 টু দি পাওয়ার 4, সো তাহলে টেক অনলি দা কমন ফ্যাক্টর। তো কমন ফ্যাক্টর এখানে শুধু 2, এন্ড 2 এর লোয়েস্ট পাওয়ার কত, 4, সো তাহলে
2 to the power 4 which is 16. অল্টারনেটিভলি আমরা এরকম বাচ্চাকালে থাকতে সময় যেমন করতাম ওই কাজ করতে পারি। কি কাজ? এই যে 48 80 96 এটাকে এরকম 2 দিয়ে ডিভাইড দিয়ে দিয়ে আমরা দেখতেছি। দেন ফাইনালি এখানের মধ্যে কি আসলো 1 5 2। সো ইভেন্চুয়ালি এই সবগুলোকে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাই? এলসিএম পেয়ে যাই না? Yep. হ্যাঁ। সো তাহলে এইভাবে করে এলসিএম বের করতে পারি। অর এই যে এখানের মধ্যে হাইয়েস্ট পাওয়ার ওয়ালা যেই তিনটা আর যতগুলো নাম্বারের জন্য তুমি কি বের করবা, যতগুলো নাম্বারের জন্যই তুমি এলসিএম বের করতে চাও ওই নাম্বারগুলি সবগুলো এরকম প্রাইম ফ্যাক্টরের মাল্টিপল হিসেবে শো করবো আর পাওয়ার হিসেবে শো করবা, দেন হাইয়েস্ট পাওয়ার ওয়ালা গুলি নিবা। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। এন্ড আর এইচসিএফ স্ট্যান্ডার্ড ফর্মটা। হ্যাঁ কোনটা বুঝি নাই। স্ট্যান্ডার্ড ফর্ম যেটা। ওকে। সো তাহলে এখন এইচসিএফ এর জন্য তারা এখানের মধ্যে কাজটা কি করলো যে 48 80 96। সো এখন এখানের মধ্যে কাজগুলি কি করতেছে, ফার্স্ট অফ অল 48 80 এর মধ্যে কতবার যায়? 48 টাইমস 1 কত? 48 টাইমস 1 হলো 48। তো তাহলে 80 মাইনাস 48 কত বের করছে? 32। সো এখন 32 এখন 48 এর মধ্যে কতবার যায়? একবার। সো তাহলে 32। তো 48 মাইনাস 32 কত? 16। সো এখন এই 32 টা আসবে এখানে। তো এখন 32 এর মধ্যে 16 কতবার যায়? 2 টাইমস। যে 16 ইনটু 2 করলে কত আসবে? 32, তাই না? Yep. ওকে। সো তাহলে এখানের জন্য তখন ফাইনালি রিমাইন্ডার হলো কত? 0। সো তাহলে এখানের জন্য আমরা কি পাইলাম? এখানের জন্য আমরা 1 1 আর 2 এটা পাইছি। এন্ড এখানের জন্য যে 16 দিয়ে আমরা কি পাইছি? ফাইনালি রিমাইন্ডার পাইছিলাম 0। তা এখন 16 দিয়ে আমরা এখন কতটা দেখব? 96 এরটা দেখব। যে 48 আর 80 এর জন্য তো আমরা দেখলাম 16, তো এখন দেখবো যে 16 টা কি 96 কেও ডিভাইড করতে পারে না কিনা। তো এখন দেখলাম যে 16 টা 96 এর ভিতর দিয়ে এখানের মধ্যে কত টাইমস যায়? এটা কত লিখলো? 1 লিখলো কেন? এটা কত? এটা কি করছে? কিন্তু 6 দেওয়ার কথা। এখানের মধ্যে বেসিক্যালি তাদের আইডিয়া কেমন যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি বলতো সাইমা? It's like breakdown করে যেগুলো আসে ওগুলা। ব্রেকডাউন করলে যেগুলো আসে ওগুলা ইয়াস, এটাও বলা যায়। আর আরেকটা কথা কি বলা যায় যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ইজ 2 আ ফ্যাক্টর অফ 12, তুমি কি বলবা? Yep. ইয়েস। কেন? বিকজ 12 কে 2 দিয়ে ডিভাইড দেওয়া যায়, যে 12 কে 2 দিয়ে ডিভাইড দিলে পরে আমাদের কি থাকে? কোনো রিমাইন্ডার থাকে না বেসিক্যালি, তাই তো? সো তাহলে এখানের জন্য আমরা দেখব যে 48 80 96 এখন ওদেরকে কি 2 দিয়ে ডিভাইড দেওয়া যায়? ইয়েস যায়। সো তাহলে 2 লিখে রাখলাম। ওদেরকে কি সরি ওদেরকে কি 3 দিয়ে ডিভাইড দেওয়া যায়? না, 80 কে যায় না। সো তাহলে 3 বাদ। ওদেরকে কি 4 দিয়ে ডিভাইড দেওয়া যায়? ইয়েস যায়। সো তাহলে 4 একটা ক্যান্ডিডেট হলো। দেন ওদেরকে কি 6 দিয়ে ডিভাইড দেওয়া যায়? যায় না। এরকম করতে করতে দেন আমরা দেখলাম কি ওদেরকে কি 16 দিয়ে ডিভাইড দেওয়া যায়? ইয়েস যায়। দেন আমরা দেখলাম যে 16 is a factor of 48, 16 is a factor of 80, 16 is a factor of 96। ঠিক আছে? এরপরে আমরা যতগুলি নাম্বারই নেই না কেন, all the numbers will at least have a remainder for one of the numbers। so তাহলে কি 16 is the highest common factor, যে এই তিনটা নাম্বারের জন্যই 48 80 আর 96 এর জন্য তিনটার জন্যই একমাত্র কমন ফ্যাক্টর কে 16। বাকিগুলিও আছে, 2 ও একটা কমন ফ্যাক্টর, 4 ও একটা কমন ফ্যাক্টর, কিন্তু হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কত? যে সবচেয়ে বড় নাম্বার যাকে দিয়ে এই তিনটা নাম্বারকে ডিভাইড দেওয়া যায় ওটা কত? 16। সো এটা অ্যাকচুয়ালি আমাদের এরকম ডিভিশন ফর্মে বের করলে পরে বেটার।
এই ডিভিশন ওরা ওরা এটা আসলে কি করছে এই প্রসেস আমি জীবনেও দেখি নাই, এই ফর্মুলা শিট এটার জন্য কখনো উল্টায় দেখি নাই আমি। তো এখন হাইয়েস্ট কমন ফ্যাক্টর বেসিক্যালি কিভাবে বের করতে হয়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর এখানের জন্য তুমি এই যে 48 এর জন্য কি ছিল? 48 এর জন্য 2 into 2 into 2 into 2 into 3, দেন 80 এর জন্য 2 into 2 into 2 into 2, সরি 2 into 5, আর এখানে 2 into 2 into 2 into 2 into 2 into কত ছিল 3। সো এখন এখানের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিভাবে বের করে দেখো, তিনটাতেই কমন আছে 2, আবার তিনটাতে কমন আছে 2, আবার তিনটাতে কমন আছে 2, আবার তিনটাতে কমন আছে 2। এরপরে কি আর কোনো নাম্বার বাকি আছে যে এটা তিনটাতেই কমন? Nope. তো তাহলে এই তিনটা মিলে একটা ফ্যাক্টর পাইলাম 2, এই তিনটা মিলে আরেকটা ফ্যাক্টর পেলাম 2, এই তিনটা মিলে আরেকটা ফ্যাক্টর পেলাম 2, এই তিনটা মিলে আরেকটা ফ্যাক্টর পেলাম 2। সো তাহলে ওভারঅল কয়টা 2 হচ্ছে? চারটা। সো তাহলে এখান থেকে কত আসে? 16। সো হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? 16। বুঝতে পারছো? Yep, I got it. তো তাহলে এই প্রসেসটা বেসিক্যালি এই যে টেক অনলি দ্য কমন ফ্যাক্টরস, এই যে শুধু কমন ফ্যাক্টর গুলি নিব এন্ড লোয়েস্ট পাওয়ারটা নিব। তো তাহলে এই মেথডটা এইভাবে করে আসছে। বুঝতে পারছো? Yep. ওকে, এরপরে কোনটা? Standard formটা। স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মটা বেসিক্যালি ওই পাওয়ার ফর্মে লিখবা, বুঝছো? যে 10 টু দি পাওয়ার সামথিং এরকম লিখবা, এন্ড স্ট্যান্ডার্ড ফর্মে অলওয়েজ এমন থাকবে যে কি বলে 2100 এরকম, এখন এইটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাইছো তাহলে এটাকে কত লিখবো? স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে সময় অলওয়েজ একটা কাজ করব, কি কাজ? ডেসিমালের লেফটে জাস্ট একটা নাম্বার রাখবো। ওকে, ডেসিমালের লেফটে জাস্ট একটা নাম্বার রাখবো, যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার, এরপরে বাকি পুরোটাকে 10 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করবো। সো তাহলে 2100 কে কত লিখবো? 2, দেন ডেসিমাল চলে আসবে। সো তাহলে 2.1, এখন 1 2 3। সো তাহলে তিনটা ডিভিশন আমাদের কি করা লাগছে? জাম্প করা লাগছে না 2 এর পরে ডেসিমালটা বসানোর জন্য? Yep. তো তাহলে এটা কত হবে? 2.1 into 10 to the power 3। তো তাহলে এটা হলো এটা স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, Okay. এখন 2110। সো তাহলে ডেসিমালটা তো এই জায়গায় নাকি? হ্যাঁ। যে ডেসিমালটা এই জায়গায়। সো এখন এটা থেকে জাস্ট ডেসিমালের আগে একটা নাম্বার রাখবা। সো তাহলে কয়বার জাম্প করা লাগলো? তিনবার। সো তাহলে 2.11 into 10 to the power 3। বুঝতে পারছো? Yep. এখন আর এটা হলো ডেসিমালের পরে কয়টা নাম্বার রাখা যায়? ডেসিমালের পরে ওটা ইচ্ছা, ওইটা তোমাকে যদি সিগনিফিক্যান্ট ফিগারের কথা কিছু বলে দেয় তো তখন তুমি ওরকম চিন্তা করে বসাবা। আর যদি ডেসিমালের পরের Okay. ওরকম সিগনিফিক্যান্ট ফিগারের কোনো লিমিটেশন না থাকে দেন যত ইচ্ছা তত দিতে পারো। ঠিক আছে? Okay. তো এখন 21। সো তাহলে ডেসিমালটা হলো 1 এর পর, কিন্তু এটা এক ঘর জাম্প করে 2 এর পরে আসতে হবে। সো তাহলে এটা কত? 2.1 কয় ঘর জাম্প করছে? এক ঘর। সো তাহলে 2.1 into 10 to the power 1। তাই তো? Yep. ওকে, সো হ্যাঁ। এখন এটা জাস্ট 2। সো তাহলে 2 এর পরে তো ডেসিমালটা আছে। সো তাহলে এটা কত? 2 ইনটু 2. কোন ঘর জাম্প করা লাগছে? না। এটা তো 2 এর পরে ডেসিমাল ছিল। সো তাহলে কোন কোন ঘর জাম্প করা লাগে নাই। সো তাহলে কত হবে? 0। যত ঘর জাম্প করব 10 টু Yep. দি পাওয়ার তত আর কি। তো তাহলে 10 টু দি পাওয়ার 0 মানে 1। তো তাহলে 2 ইনটু 1 মানে 2 ই আসে। বুঝতে পারছো? Yes. হ্যাঁ। ওকে, সো এখন দেখো 0.2। সো এখন ডেসিমালটা কোথায়? 2 এর রাইটে, কি বলে 2 এর লেফটে। এখন কি করতে হবে? ডেসিমালটাকে এইদিকে নিয়ে আসতে হবে, উল্টা দিকে। তাই তো?
সো তাহলে উল্টা দিকে আনলে পরে এটা কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস। ওকে, তো তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 1, যে এক ঘর কোন দিকে যাইতে হইছে, ডেসিমালটাকে রাইটে যাওয়া লাগছে। সো তাহলে এটার জন্য 10 টু দি পাওয়ার মাইনাস। এখন 0.021, সো এখন সিগনিফিক্যান্ট একটা ফিগারের পরে যে ডেসিমালটা পড়বে, মানে 2 এর পরে যে ডেসিমালটা পড়বে, সো তাহলে 1 2 দুইবার জাম্প করা লাগলো না। Yep. তো তাহলে 2.1 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে, এটা মাইনাস 2। 2. এইভাবে করে স্ট্যান্ডার্ড ফর্ম কোথায় লিখছে তারা দেখি। যেখানে লিখুক প্রসিডিওর আমাদের এইটাই আর কি। ওকে, স্ট্যান্ডার্ড ফর্ম সার্ড ফর্ম দেওয়া, স্ট্যান্ডার্ড ফর্ম এখানে খুঁজে পাচ্ছি না, বাট এইরকম প্রসেস আর কি। ওকে, Yep. হ্যাঁ, এরপরে এরকম নেই। এরপর কোনটায় প্রবলেম, ওর গো থ্রু করলে ভালো হয়। আমার প্রবলেম হলে তোমির সাথে, তো ওকে, তুমি তো আসছেই। হ্যালো, হ্যালো, আমার হচ্ছে ইকুয়েশন গ্রাফে আছে ইকুয়েশন গ্রাফে কি, কোনটা পেজ নাম্বার 205 ইকুয়েশন টু। গ্রাফ পাঠাইছিল নাকি? একটা কাজ করো, তুমি যে স্পেসিফিক ম্যাথটায় প্রবলেম, ওই ম্যাথটার পিকচার মেসেঞ্জার গ্রুপে পাঠাও, ওখান থেকেই করতে পারবো আমরা। ওকে, 5 মিনিটস। ওকে, কালকে কখন পরীক্ষা? 9টায় সকাল। ওয়াও, সকাল 9টায় শীতকালে কে পরীক্ষা দেয়? এই উইক অনেক, ও মাই গড, ব্যাক টু ব্যাক 3টে মক্স। ফিজিক্স এরটা কবে শুরু হবে? ফিজিক্স একটা জানুয়ারির লাস্টে। ওকে। হ্যাঁ, জানুয়ারির লাস্টে শুরু হবে ফিজিক্সের মক।
দিয়েছি। ওকে, ওকে। আচ্ছা, সো এখন এখানে কোশ্চেন নাম্বার 2 এর 2 না, দ্য এভারেজ স্পিড অফ দ্য পার্টিকেল ডিউরিং দ্য থার্ড সেকেন্ড। সো থার্ড সেকেন্ডের ওখানে তো গ্রাফটা একটা স্ট্রেট লাইন না, দেখো যে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত তো গ্রাফটা একটা স্ট্রেট লাইন নাকি তুমি? হ্যালো, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত গ্রাফটা একটা স্ট্রেট লাইন না? হ্যাঁ। তো তাহলে 3 সেকেন্ডের সময় যেই ভেলোসিটি, এটা কি পাবো? এটা কি একটা ডিসটেন্স টাইম গ্রাফ না? তো তাহলে ও না, এটা স্পিড টাইম গ্রাফ। তো তাহলে 3 সেকেন্ড, আয় আল্লাহ, 3 সেকেন্ডের সময় তো এই যে ভেলোসিটি কত, এটা একটা স্পিড টাইম গ্রাফ। তো তাহলে 3 সেকেন্ডের সময় ভেলোসিটি হলো 22.5। না, এটা 22.5 হয় না, এটা হয় হচ্ছে কি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি আমরা টোটাল ডিস্টেন্স বের করে ডিভাইডেড বাই টাইম টেকেন করি তাহলে অ্যান্সার আসে। ওরা চাইছেটা কি, থার্ড সেকেন্ডের সময়, আচ্ছা এভারেজ স্পিড বলছে এর জন্য। সো এভারেজ স্পিডটা আমাদের এখানে ইনস্ট্যান্টিনিয়াস যদি বলতো তো থার্ড সেকেন্ডের সময় স্পিড হতো 22.5। এখন এখানের মধ্যে তারা যেটা বের করতে বলছে দেখো, ফার্স্ট সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ড মানে কি, 0 and 1 সেকেন্ডের মধ্যে যতটুকু ডিস্টেন্স কভার করবে ডিভাইডেড বাই দ্য টাইম। যে এভারেজ স্পিড মানে কি, এভারেজ স্পিড মানে হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম না? তো তাহলে টোটাল ডিস্টেন্স হবে এই যে এখানের মধ্যে 10 আর টোটাল টাইম হলো 1। সো তাহলে ফার্স্ট সেকেন্ডের জন্য এটা। সো তাহলে থার্ড সেকেন্ডের জন্য কত হবে, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করলো? ওর এভারেজ হাফ তো এরকমও ইন্টু করতে পারো, এভারেজ তো এখানের মধ্যে তোমার ইনিশিয়াল প্লাস ফাইনাল ডিভাইডেড বাই 2 করলেও তো আসার কথা। এটা কত আসে, 22.5 প্লাস 20 ডিভাইডেড বাই 2, দেখো তো কত হয়। ওইটাই তো, ওটাই তো পুরো ডিস্টেন্সের ভ্যালু সেমই। ওই জিনিসটাই। সো তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ 21.25। বাই 2, ঠিক আছে? তো তাহলে 20 প্লাস 22.5 ডিভাইডেড বাই 2, তো এইটা, তাই না? ইয়েপ। তো তাহলে এইভাবে করে করবা, ডিসটেন্স ওরকম বের করা লাগবে না, জাস্ট টাইম গুলি ওরকম ইয়ে করে, কি বলে, ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটির সামেশন ডিভাইডেড বাই 2। ওকে, ওকে। ওকে। এরপরে আচ্ছা, এখানে কোনটা ইনইকুয়ালিটি? নিচেরটা। 2 নাম্বারটা। ওকে, আচ্ছা, so write down 3 inequalities which define the shaded region and its boundary। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ইনইকুয়ালিটি তিনটা কি কি? তো একটা তো হলো যে x প্লাস ওয়াই, ওটা কি হবে, কোনটা কোন লাইনের ইকুয়েশন? একটা হলো y is less নেগেটিভ than থেকে x, গেছে। একটা তো হলো y is less than x, তাই না? হ্যাঁ। ওকে, একটা হলো y is less than x, আর একটা হলো x is less than 4, আর আরেকটা হলো x plus y is greater than 4। এই লাইনের উপরে না? হ্যাঁ, বাট বইয়ে আছে গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া,
আমরা ফার্স্টে ভেবেছি যে বাউন্ডারির কথা বলেছে জন্য গ্রেটার দেন ইকুয়াল টু, বাট নেক্সট ডে আরেকটা ম্যাথ আছে ওখানে বাউন্ডারি টাউন্ডারি কিছু বলে নাই, সেম গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু দেওয়া আনতেছি। আচ্ছা, লেট মি সি। আচ্ছা, এখানের জন্য এই জিনিসটা কেন দিছে খেয়াল করো, যে ফার্স্ট অফ অল তোমার এই যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, হ্যাঁ, এটা কি করছে, x ইকুয়াল টু 4 লাইনের সাথে এখানে মিট করছে না বলো তো? Yep. সো তাহলে এখানের মধ্যে যে at x axis y ইকুয়াল টু তো 0, তাই তো? সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, যে x ইকুয়াল টু 4, এখানে আমাদের শেডেড রিজিয়নের ভ্যালুটা কিন্তু x ইকুয়াল টু 4 এন্ড 4 এর থেকে ছোট, যে এই জায়গাটা, যে এখানের মধ্যে আমাদের x ইকুয়াল টু 4 কোঅর্ডিনেটটা এটা টাচ করছে, সো তাহলে কি, এটা হলো x এর ভ্যালু 4 আর 4 এর থেকে ছোট, তো তাহলে x ইজ এইটা। সো তাহলে এইটার সাথে যে লাইনটা মিট করবে, এই যে x প্লাস ওয়াই, এখানের মধ্যে কি হবে, এটা 4 এর থেকে আমাদের বড় অর অ্যাটলিস্ট 4 এর সমান, নাকি? যে এখানের জন্য দেখো যে এটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা কোথায়, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই লাইনটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা কোথায়, একদম শেডেড রিজিয়নের শুরুতে, যে এটা এখানে থেকে এরকম, সো তাহলে x ইকুয়াল টু 4 থেকে গ্রেটার দেন 4 এরকম। সো তাহলে এর জন্য সবগুলাতে এরকম কি করতেছে, তারা গ্রেটার দেন আর ইকুয়াল টুটা অ্যাড করে নিতেছে, বুঝতে পারছো? না, তারা এখানের মধ্যে জাস্ট বেসিক্যালি কাজটা করছে কি, যে x এর ভ্যালু 4 এর যে কোঅর্ডিনেটটা, এই যে x এর ভ্যালু 4 এর যে কোঅর্ডিনেটটা, এই 4 এর কোঅর্ডিনেটটা সহ এই যে এই লাইনটা কি x ইকুয়াল টু 4, এন্ড এই জায়গা থেকে কি আমাদের শেডেড বাউন্ডারিটা শুরু, শেডেড রিজিয়নটা শুরু বেসিক্যালি। ওকে, সো তাহলে শেডেড রিজিয়নটা আমাদের x এর ভ্যালু 4 থেকে 4 এর থেকে ছোট যত কিছু হয় ওই জিনিসগুলোকে এনকম্পাস করবে অ্যাকর্ডিং টু দিস লাইন। x ইকুয়াল টু 4 লাইনটা কি করতেছে, শেডেড রিজিয়নের একদম এক্সট্রিম কোন সাইডে, রাইট সাইডের লাইনটা। সো তাহলে এক্সট্রিম রাইট সাইডের লাইনটা x এর ম্যাক্সিমাম ভ্যালু কত অ্যালাউ করতেছে, x এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 4, আর 4 এর থেকে ছোট হলে পরে এটা কি করবে, আমাদের শেডেড রিজিয়নের মধ্যে পড়বে। এই জায়গাটার মধ্যে যতক্ষণ না পর্যন্ত এরকম তারা স্পেসিফিক্যালি, আর এখানের মধ্যে আরেকটা রুল ছিল, আরেকটা রুল বেসিক্যালি এরকম ছিল যে ব্রোকেন লাইন এন্ড সলিড লাইন, হ্যাঁ, যে এখানের জন্য ব্রোকেন লাইন এন্ড সলিড লাইনের কাহিনীটা কেমন ছিল, যে সলিড লাইন থাকা মানে ইকুয়াল টুটা ইনকর্পোরেটেড থাকে, ঠিক আছে, আর ব্রোকেন লাইন থাকা মানে কি, যে ওই লাইনেরটা জাস্ট গ্রেটার দেন অর ইকুয়াল টু যে জিনিসটা আসবে ওইটা। সো এখানে সবগুলি কি সলিড লাইন না, যে উপরেরটার জন্য নাম্বার 1 এর জন্য ওরা কি ইকুয়াল টুটা কি একসাথে দেয় নাই, না, Nope. 1 নাম্বারেরটার জন্য ইকুয়াল টু না দিলে পরে তো সেকেন্ডটার জন্য তো এটা তো, এরপরে কোনটার কথা বলছো, যে যেটাতে বাউন্ডারির কথা বলে না কিন্তু তাও এটা অ্যাড করছে? ছবি দিয়েছি ওকে, নেক্সট ডে। এটা 6 নাম্বার নাকি 7 নাম্বার? 7। ওকে, ওদের অ্যান্সার গুলি লিখা দেখলে রাগ উঠে যায়। ওকে, সো তাহলে এখন আচ্ছা, এখানের জন্য তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিছে না তারা? হ্যাঁ, ওকে, তা এখন এখানের জন্য ব্যাপারগুলি দেখো, এরপরে আর কোন ম্যাথ আছে এখানে, ইনইকুয়ালিটির আর কি এই দুইটাই? না, উপরে আরো কয়েকটা ছিল, বাট ওগুলো আচ্ছা, নর্মাল সব। ওকে, সো তাহলে এখানের জন্য কি বলবো, 6 নাম্বারের জন্য কি দিছে তারা, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিয়েছে? 6 নাম্বার এখানে শেড ছিল না, আল্লাহ জানে আমি কেন দাগায় রাখছি। ওটা কোয়েশ্চেনই ভুল, মানে কোয়েশ্চেন হাফ ডান। ওকে, দাঁড়াও, ইনইকুয়ালিটি, একটা কাজ করো তো, ইনইকুয়ালিটির আমাকে 1 2 আর
6 7 দেখলাম, আমাকে 3 4 5 এর একটু পিকচারটা পাঠাও তো। ওকে। এখানের মধ্যে যে জিনিসটা মনে হচ্ছে এটা হলো it has to do with the lines meeting at any axis, ঠিক আছে? যে কোনো একটা অ্যাক্সিস এর এখানে যদি এরকম মিট করে, সো তখন ওখানের মধ্যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টুটা তারা ইনকর্পোরেট করে। সো ওই জিনিসটা দেখি 3 4 5 দেখলে পরে তখন বোঝা যাবে যে এখানের মধ্যে দেখো নাম্বার 1টায় কোনটা কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে টাচ করছে? নোপ। এখানে কোনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে টাচ করে না, এর জন্য এখানের মধ্যে জাস্ট গ্রেটার দ্যান অর লেস দ্যান ওই জিনিসটা। এখানের জন্য এক্স অ্যাক্সিস এর এখানে যে x ইকুয়াল টু 4 এর এখানে এসে টাচ করছে, তো তাহলে এখানের জন্য কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টুটা যে x এর ভ্যালু 4 থেকে যে 4 ও হবে, দেন 4 এর থেকে ছোট ভ্যালুগুলি এমন। 3 4 এর পিকচার কি পাঠাইছো? হ্যাঁ। ওকে, তো এখন এখানের জন্য দেখো তো 3 নাম্বারের জন্য কি করছে? 3 নাম্বারের জন্য তারা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিয়েছে? না, আচ্ছা আমি আবার চেক করে দেবো। 3 নাম্বারটা একটু দেখো। 3 নাম্বার 4 না। নাম্বার 4 নাম্বার নোপ। ওয়াও। Write down the gradient of eta, write down the 3 inequalities which define the shaded region. 4 নাম্বারেও দেয় নাই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। উহুম। এটা ওদের যখন ইচ্ছা হইতেছে দিতেছে, যখন ইচ্ছে হইতেছে দিতেছে না, এটা কি অবস্থা? আর 5 নাম্বারের জন্য উহুম। ওকে, কোন দিক দিয়ে তো এটা মিলানো যায় না। বাকি সবগুলাতে নরমালি ওগুলো দুইটাতে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যাড করা। ওয়াও, এটা কত নাম্বার? 7 নাম্বারের জন্য না? হ্যাঁ। Write down the 3 inequalities that define the shaded region in the diagram. Okay. সেভেন নম্বরের অ্যান্সারটা আমরা মিলে দেখি, এটা কি 2015 কি জ্যান ছিল নাকি জুন ছিল? 7 জন। জানুয়ারি 2015। পেপার 1 নাকি 2? 1।
ওরা তার পেপার নাকি কি পেপার লিখে নাই। আর কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 12। ওরা যে কোয়েশ্চেন নাম্বার কত সুন্দর করে দেয়। এটা তো ওই দিন দেখলামই। এখানে ওরা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়ার্কিং এর কোনো নাম টাম নাই, কিছু নাই, ডিরেক্টলি। ওকে, আর এর আগে আরেকটা কি ছিল? উইক ইনইকুয়ালিটিস কি? উইক ইনইকুয়ালিটি হলো ওই যে ওইটা, ইয়েরটা কি বলে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু, এটা না এড করাটা হতে পারে, দেখতে হবে এটা। তাও উইক ইনইকুয়ালিটি বলতে পারে কি বোঝাচ্ছে। The diagram shows two straight lines, eta and eta, which intersect at a Jan 14, question number 24. এই যে এখানের মধ্যে ওইটা কি বলে 6 নম্বরে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যাড করা, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যাড করা। আর উইক ইনইকুয়ালিটি তাহলে ওই জিনিসটা হবে যে জাস্ট গ্রেটার দ্যান অর জাস্ট লেস দ্যান, ওই জিনিসটা। তাও এটা দেখে নেই। এখানে তো উল্টা জিনিস লেখা। যে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হলো জাস্ট গ্রেটার দ্যান অর লেস দ্যান, আর উইক ইনইকুয়ালিটি হলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু, এই জিনিসটা। আর এখানের মধ্যে ওরা অ্যান্সারের মধ্যে দিচ্ছে হলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু, এগুলা দেন বলতেছে যে অ্যালাউ উইক ইনইকুয়ালিটিস। এখানে ওদের তাহলে জেনারেল কোনো রুল নাই, ওরা এখানের মধ্যে স্পেসিফিক্যালি ওরা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যাডও করতে পারো, নাও করতে পারো, এমন টাইপের। বুঝতে পারছো? ওকে। তো তাহলে এখানের জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কখন হবে, জাস্ট গ্রেটার দ্যান কখন হবে, ওই জিনিসটা ওরা আলাদা করে কোনো কিছু ডিফাইন করে নাই। স্টিল আমাদের এটা কি ইকুয়েশন গ্রাফে না, So আমরা এখানে ফর্মুলাতে দেখি তারা কোনো কিছু এমন রুল লিখে রাখছে নাকি যে কোন সময় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে এন্ড কোন সময় জাস্ট একটা। ইকুয়েশন গ্রাফ কোন পেজে, কত নম্বর চ্যাপ্টার? এই যে পাইছে, চ্যাপ্টার 8। ইনইকুয়ালিটি কোথায়? এই যে ইনইকুয়ালিটি গ্রাফ। এখানের মধ্যে কি বলতেছে, এই যে দেখো, finding inequality when inequality graph is given for slant and horizontal line. If the shaded region is below the line, replace equal to sign with greater than.
if boundary is not mentioned, তো বাউন্ডারি মেনশন করা থাকলে তখন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যাড করতে বলছে, তোমরা যেটা বলছিলে ওইটাই, যে ইফ শেডেড এরিয়া ইজ অ্যাবভ দ্য লাইন, তো তাহলে ইকুয়াল টুটাকে ওরকম এটা নিয়ে রিপ্লেস করতে বলছে ইফ বাউন্ডারি ইজ নট মেনশন। বাউন্ডারি মেনশন করা থাকলে পরে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যাড করতেই হবে। বাট 7 এর তো বাউন্ডারি দেয় নাই, বাউন্ডারি কথা বলে নাই কিছু। ওই তো এর জন্য ওখানের মধ্যে অ্যালাউয়েন্সের মধ্যে দোনোটাই রাখছে, যে ওখানের মধ্যে স্ট্রিক্ট কোনো রুল নাই যে এখানের মধ্যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে নাকি না হবে, বুঝতে পারছো? ওকে ওকে। তো তাহলে এই জিনিসটাই, এইটাই, ওরা আলাদা কোনো এরকম স্ট্রিক্ট কোনো কিছু বলে দেয় নাই, জাস্ট স্পেসিফিক্যালি বলছে যে বাউন্ডারি মেনশন করা থাকলে তখন স্ট্রিক্ট জাস্ট গ্রেটার দেন অর লেস দেন, আর যদি বাউন্ডারি মেনশন করা থাকে সো তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, বুঝতে পারছো? ইয়েপ। ওকে, ওকে, সো তাহলে ইনইকুয়ালিটির এই দুটো গেল। আস্ক সাইমা, your answer is 0.5 কম, কোনটা? What? ওই যে নিচের ওইটা। ওই যে সি নাম্বার এভারেজ স্পিড। হ্যাঁ, আয় ওকে, হায় ছবি তো বিশ্রী ভাবে গেছে। ঠিক আছে, সমস্যা না, এটা ঘুরে নিছি। ওকে, সো এখন কি বলতেছে, ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাসেলারেটস এট আ কনস্ট্যান্ট রেট। ওকে, রেস্ট থেকে শুরু করছে, ইনিশিয়াল ভেলোসিটি 0, কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করছে এন্ড অ্যাটেন্স আ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড আফটার 30 সেকেন্ড। সো তাহলে রেট অফ অ্যাসেলারেশন কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন বললো কি যে দ্য ট্রেন দেন ট্রাভেলস এট দিস স্পিড ফর, কি বলে, দিস স্পিড ফ্রম 5 মিনিটস, ফ্রম 5 মিনিটস ইউনিক। মানে কি এটা? আচ্ছা, 4-5 মিনিট। ওইটাই, ওই যে ওরা তো কত জোস জোস স্পেলিং লেখে। হ্যাঁ। তো এরপরে the train then slows down at a constant rate and comes to rest in 1 minute. Okay, represent the information on a speed time graph. তো তাহলে ব্যাপারটা হবে এরকম যে স্পিড টাইম গ্রাফে তো সমস্যা নাই, তো আমরা এঁকে দিই। Nope. স্পিড টাইম গ্রাফে কি হবে, ফার্স্ট 30 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড, ফার্স্ট 30 সেকেন্ডে মানে 0.5 মিনিট বেসিক্যালি, দেন 5 মিনিট এভাবে চলবে, সো তাহলে 5.5 মিনিট পর্যন্ত এরকম অবস্থা, দেন উইদিন 1 মিনিট সে ডিসেলারেট করে রেস্টে চলে আসবে, সো তাহলে 6.5 মিনিট, রাইট? টাইমটাকে একটু মিনিটে রাখলাম, তো তাহলে যেন এরকম দেখাইলাম এই জায়গায়। ওকে, তো এখন এরপর কি চাইছে, ফাইন্ড দ্য টোটাল ডিসটেন্স ইন মিটারস। সো টোটাল ডিসটেন্স কি হবে, ট্রাপিজিয়ামের এরিয়াটা নাকি সাইমা? সো হাফ ইনটু 5 প্লাস 6.5, এখন দোনোটা তো মিনিটে, তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে সাইমা? মাল্টিপ্লাইড বাই 60, Multiply. আর ইয়ে কত, কি বলে, ভেলোসিটি কত, হাইট কত, 30। 30। তো তাহলে এটা করলে কত আসে, 900 ইনটু 11.5, তো তাহলে 10350 ডিসটেন্স। হ্যাঁ, এরকমই কিছু একটা। ওকে, তো এরপরে এভারেজ স্পিড বের করতে বললো, সো 10350 ডিভাইডেড বাই টাইম কত, 6.5 মিনিটস, তো মিনিট থেকে সেকেন্ডে নিলে মাল্টিপ্লাইড বাই 60, তো কত আসে, 26.5। অ্যান্সার কত? 1 মিনিট। আনসার 27 দাও। আমার 26.5 আসে, which is 0.5 কম। ওকে, 26.5, 3846154। তো এখন ওরা কত দিল, এভারেজ স্পিড দিয়েছে 27। ওরা কি যা খুশি লিখে দেয় আন্তাজি মান্তাজি যখন এটা কোন ইয়ারে? রাউন্ড অফ করা হচ্ছিল।
কি আরো লিখে নাই নাকি? না, আমি ম্যাথস করছি, পিছিয়ে গেছিলাম। ইয়ার লেখা নাই। ওয়াও, মাশাআল্লাহ, এত সুন্দর বই এটা। ওকে, সো তাহলে বেসিক্যালি এখানে ভুল তো কোথাও যাওয়ার কথা না। ট্রাপিজিয়ামের এরিয়া ঠিক মতো বের করলাম, ডিসটেন্স তো মিলছে না? হ্যাঁ, ও না, Jan 16 question 28। Jan 16 question 28 পেপার 1ই তো নাকি? হ্যাঁ, পেপার 1। ওকে, সো Jan 16 question 28 তো দেখি, সরি। ওয়াও, এটা কত? লিখলো কি কি? 10350 divided by 390 notes for the FT exact answer consistent with the candidates using compatible but incorrect units. Answer rounded up to 27 meter per second. তখন রাউন্ড আপ করতে তারা বললো কোথায়? একটু আগের অ্যান্সারই তো তারা 4 সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সার দিল। এগুলো অ্যাকচুয়ালি ওদের এক্সামিনার্স রিপোর্ট গুলি দেখা লাগবে আমার, বুঝছো? তুমি কি এক্সামিনার্স রিপোর্ট কি দেখছো কোনোটা, কোন সাবজেক্টের এখনো? না, এটা কি? এগুলি যে কপিজ গুলি এক্সামিনাররা চেক করে না, চেক করার পরে তারা তাদের কমেন্টস গুলো এরকম লিখে রাখে যে কোন ক্যান্ডিডেট কেন এখানে মার্ক লুজ করছে, কেন এটা লিখলে পরে ঠিক হইতো। ওগুলি অনেকগুলি কারেক্ট এন্ড রং অ্যান্সার গুলো এরকম দিয়ে তারা কমেন্ট করে করে এরকম বুঝায় দেয় যেন তারা কিভাবে চেক করে ওটার একটা আইডিয়া পাও। সো এটা কত ছিল? জেন 16 না? ওকে, এটা ইন্টারন্যাশনাল লেভেল না, আমি আইজিসিএস টা দেখবো। ম্যাথস বি, জানুয়ারি 16 পেপার 1, এই যে এক্সামিনার্স রিপোর্ট। কত নাম্বার কোয়েশ্চেন ছিল? 28 না? ইয়েপ। ওকে, ম্যাথস এর এক্সামিনার্স রিপোর্ট এত বাজে কেন? জাস্ট এখানের মধ্যে মেইনলি কমেন্ট গুলো কি করছে, পার্ট এ ওয়াজ দ্য বেস্ট অ্যান্সার্ড পার্ট despite a number of students being unable to read the scale on the x-axis correctly. বি নাম্বারে বললো part B was not well answered, although most who attempted this question did attempt to find the area under the graph. Not altering the units was a very common error. Part C and D were similarly not well done, although more students scored a mark in part D than in part C. Overall, 3/10 of the student, blah blah.
কি করছে না করছে কোনোটা এরকম দেয় নাই, জাস্ট কে কি করছে এগুলো খালি লিখে রাখছে। তো রাউন্ড আপ কোন জায়গায় করতে বলছে, কোনটা কি বললো, কিছুই লিখে নাই। ফিজিক্সের গুলি অনেক ইনফরমেটিভ, সবগুলি একদম ডিটেলসে লেখা থাকে কোন জায়গায় কেন নাম্বার কাটছে না কাটছে এইসব। এই জিনিসটা রাউন্ড আপ অ্যাকচুয়ালি কেন করতেছে, আহ, 26.5 accept করবে না? ওটা তো করা কথা। তাহলে হয়েছে, এত আজেরা। এগুলা তাও এরকম খোঁজ নেওয়া লাগবে যে অ্যাকচুয়ালি কোনটায় তারা কি চায়। ওদের তো কাহিনীগুলাই বুঝতেছি না, কখন কি চাইতেছে ওরা। ওকে, Maths is very ঝামেলা। এরপরে Next, ইনইকুয়ালিটি গ্রাফ, এটা হ্যাঁ, ইনইকুয়ালিটি গ্রাফ এখানে কি বলতেছে, ইনইকুয়ালিটি গ্রাফ এ নম্বরে ড্র আ লাইন উইথ ইকুয়েশন, কি 1 নাম্বার নাকি কত নাম্বার, 1 নাম্বারই তো নাকি? I want to see. ওকে, সো ড্র আ লাইন উইথ ইকুয়েশন এইটা অন দ্য গ্রিড, ওকে, such that এটা is এতো on the grid, mark each point which satisfied this condition with a cross. So 2x plus y less than or equal to 6. So তাহলে 2x plus y equal to 6 যে লাইনটা ড্র করছো ওইটার নিচে যতগুলি জায়গা আছে পুরো জায়গাটাই তো আমাদের এই কন্ডিশন ফুলফিল করতেছে, তাই না? ওকে, দেন সি নাম্বার বলো পুরোটা কি? ক্রস দেয় নাই ওরা, ওরা জাস্ট একদম মাঝখানে যেগুলো পয়েন্ট ওগুলোতে দিচ্ছে, বর্ডারিং পয়েন্ট গুলোতে দেয় নাই। লাইক এক্স অ্যাক্সিসে যেগুলো টাচ করতেছে বা লাইনে যেগুলো টাচ করতেছে ওগুলো দেয় নাই। ওদের গ্রিডে আগে থেকে কি আঁকা ছিল? কিছুই না। এতগুলি লাইন কিসের? আমি জানি না। এই যে এখানের মধ্যে যে লাইনগুলি যে ড্র করে গ্রাফের মধ্যে এগুলি। I have no idea, আমি এটা আগে করছিলাম। আচ্ছা, সি নাম্বারে And বলতেছে then কি? কালকে দেখে আমি বুঝি না কিছু। আচ্ছা, তো এখন বলতেছে কি রাইট ডাউন দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট ভ্যালু অফ x প্লাস y ফর দিস পয়েন্টস। কি কোশ্চেন এটা? ফার্স্ট অফ অল 2x plus y ওকে, সো তাহলে 2x plus y is equal to 6, তো তাহলে x যখন 0 y তখন 6 and y যখন 0 x তখন 3, তাই তো? সো তাহলে this is the graph and এখানে বলছে কি যে এটা লেস দেন অর ইকুয়াল টু, সো তাহলে এই জায়গাগুলিতে এরকম আমাদের ক্রস গুলি হবে, তাই তো? এই জায়গাগুলিতে আমাদের ক্রস গুলি আসার কথা। এখন বলল যে রাইট ডাউন দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট ভ্যালু অফ x প্লাস y ফর দিস পয়েন্টস। সো তাহলে x প্লাস y লাইনের গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট ভ্যালু গুলি কত? x প্লাস y স্মলেস্ট ভ্যালু কত হতে পারবে? 0 নাকি? x, সরি, x প্লাস y সবচেয়ে বড় ভ্যালু এন্ড সবচেয়ে ছোট ভ্যালু। সো তাহলে x প্লাস y যদি আমরা লাইনটা আঁকি, এটা হলো x প্লাস y, এটা x প্লাস y,
এটা x প্লাস y, অ্যান্সারটা কত দেওয়া তুমি? দেখছি 2 0 আর 2 3 দেওয়া। এরকমই তো আসে। কত কত? স্মলেস্ট ভ্যালু 2 দেওয়া। স্মলেস্ট ভ্যালু 2 আর গ্রেটেস্ট গ্রেটেস্ট হচ্ছে 5 হচ্ছে 5। 5 কি সব আচ্ছা, উল্টো পাল্টা করে রাখছে। এই মেথডে এমন কেন? এটা তো কোনো লজিক দিয়ে মিলতেছে না, অন্যগুলো তো তাও রাউন্ড আপে এইসবে সমস্যা, এটা তো কিছুই মিলতেছে না। ওকে, সো ফার্স্ট অফ অল তোমার 2x plus y is equal to 6 এই গ্রাফ ড্র করলাম। For these points x plus y এর ভ্যালু আচ্ছা, তারও এটা আমি নোটপ্যাডে আঁকি, হোপফুলি তখন আমাদের গ্রাফটা একটু ঠিকমতো বোঝা যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে কাজটা করতে বলছে কি, this is the graph y x। সো এখন 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6। ওকে, সো এটা বেসিক্যালি আমাদের ফার্স্টের লাইনটা, তাই তো সাইমা? যে x y plus 2x is equal to 6 লাইন, রাইট? Yep. এন্ড এখন আমরা যদি প্লাস গুলি ড্র করি, সো প্লাস গুলি কোথায়? এই জায়গায়, ক্রস গুলি বেসিক্যালি। আচ্ছা, সো এটা গেল ফার্স্ট এর পার্ট, দেন সি পার্টে ফর সাম রিজন ক্রস 2টা না 3টে দেওয়া। এক মিনিট, ও না, 6টা দেওয়া কি 6টা দেওয়া? ক্রস। ক্রস 6টা দেওয়া বলতে কেমন? 1 1 1 2 1 3 1 4 2 1 2 2। কোনটা কোনটা? দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, ওরা বুঝতে পারছি, এটা তো তাহলে সিলি একটা কোয়েশ্চেন। এই যে এখানে আমাদের বেসিক্যালি আমাদের ইন্টিজার ওয়েতে তারা বাড়াবে, তারা ইন বিটুইন কোনো পয়েন্ট রাখবে না। এখানে আমাদের বেসিক্যালি তারা কি করতেছে দেখো, ইয়াল্লাহ। ওকে, সো এই যে এইটা 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 কয়টা দেওয়া ক্রস?
ছয়টা। ছয়টা। কোনটা কোনটায় আর আছে? 2 1 2 2 2 2 তে আবার কেন দিছে? 1 4 এ ও দিছে আচ্ছা না? 4 এও আছে। 1 ইয়েস। 4 এ আছে। সো এই গ্রেটার দ্যান অর ইকুয়াল টুর ব্যাপারটা আর কি, যে এগুলো তো লাইনের বলা যায় না, আমরা কেমনে বুঝবো? তাদের কোয়েশ্চেনে তারা কি কি বলছিল? ড্র দ্য লাইন উইথ ইকুয়েশন 8 অন দ্য গ্রিড। ও আচ্ছা, এই যে তারা বলে দিছে আসলে এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার্স, সো তাহলে তারা জাস্ট ইন্টিজার ভ্যালুই হইতে পারবে, বুঝতে পারছো? Yep. তো তাহলে একটা হলো তারা জাস্ট ইন্টিজার ভ্যালু হতে পারবে, এন্ড আরেকটা দিয়ে দিয়েছে কি গ্রেটার দ্যান, কি বলে, লেস দ্যান অর ইকুয়াল টু। সো তাহলে লাইনের মধ্যেও পড়বে, লাইনের নিচেও যেখানে যেখানে ইন্টিজার ভ্যালুজ আছে ওগুলি। সো এখন আমাদের যেটা দেখতে হবে, দেখো সায়মা, লোয়েস্ট ভ্যালু কত? এক্স এর স্মলেস্ট ভ্যালু, ওয়াই এর স্মলেস্ট ভ্যালু, রাইট? Yep. তো তাহলে এটা কত? 1 প্লাস 1 দ্যাট ইজ 2। সো তাহলে লোয়েস্ট ভ্যালু কত? 2। আর হাইয়েস্ট ভ্যালু কত হবে? 4 plus 1, 5. সো তাহলে হাইয়েস্ট ভ্যালুটা 4 প্লাস 1 5। বুঝতে পারছো এখন? আচ্ছা স্যার, 1 2 3 4 y axis এ যেগুলো আছে ওগুলোতে দেয় নাই কেন? বলেছে পজিটিভ ইন্টিজার, সো তাহলে এক্স তো 0 হতে পারবে না, ও ও রাইট। ঠিক আছে? হুম। এক্স এন্ড ওয়াই ক্যান নট বি 0। সো তাহলে অ্যাক্সিস এর গুলি, যে এই জায়গাটাতে ক্রস দেয় নাই, এই যে এই জায়গায় ক্রস দেয় নাই, এই জায়গায় ক্রস দেয় নাই, এইগুলি জায়গাতে ক্রস কেন দেয় না? বিকজ এক্স এন্ড ওয়াই ভ্যালুস ক্যান নট বি 0 এর জন্য, ঠিক আছে? এই কোশ্চেনে 5 মার্কস দিছে। আল্লাহ। এখন তো বুঝতে পারছো, এখন কালকে এক্সামে এটা আসলে পরে পারলেই হইলো। ওকে, একটু আগে তোমার গ্রিড দেখে, এতগুলো লাইন দেখে আমি তো ভাবতেছি এটা কি কি আঁকা। ওকে, তো তাহলে এটা গেল। এরপর এখানে কোনটা? পুরোটাই? ইতে কেমন হয় ঝামেলা হয়? ইতে যে ক্যালকুলেট দ্য টাইম ফর উইচ দ্য হায়ার চার্জ for a computer is the same as the higher charge for a projector. তো তাহলে ওইটা তো higher charge in pound or period of time in hours. So প্রজেক্টরের সাথে তো তোমার কম্পিউটারেরটা তো, তুমি গ্রাফ কোনটা কোনটা ড্র করছো? কম্পিউটারের জন্য, ভিডিও ক্যামেরার জন্য নাকি? হ্যাঁ। ওকে, সো এখন ই নাম্বারের আগে বাকি সবকিছু পারছো? হ্যাঁ। ওকে, সো তাহলে ই নাম্বারের আগে যদি বাকি সবকিছু পারো, সো ই নাম্বার একদম ইজি। ই নাম্বারের জন্য দেখো, প্রজেক্টর হায়ারিং এর জন্য আমাদের কি লাগে না, কোনো ফিক্সড চার্জ লাগে? No. ইট অনলি হ্যাজ আওয়ারলি চার্জ, রাইট? Yep. তাহলে প্রজেক্টরেরটার জন্য একটা ইকুয়েশন লিখো, যে প্রজেক্টরেরটার জন্য কি হবে? প্রজেক্টরেরটার জন্য যে yp ইজ ইকুয়াল টু, এটার গ্রেডিয়েন্ট কত প্রজেক্টরেরটার? গ্রেডিয়েন্ট কি বের করেছো? না। ওকে, গ্রেডিয়েন্ট বের না করলেও সমস্যা না, আমরা বের করে নিতে পারবো। সো প্রজেক্টরেরটার জন্য একটা লাইনের ইকুয়েশন বানাও। সো এখন y মাইনাস 2 এর জন্য কোনটা বুঝি নাই? মানে আমরা টেনিস করে যেটা ইন্টারসেকশন, মানে হ্যাঁ, যেটা ওখানে রেজাল্ট। ইন্টারসেকশন না, বেসিক্যালি ওই টাইমটা সাবজেক্ট করে দেন টাইমটা আসবে আর কি, যেখানে যে দোনোটা হ্যাঁ। ইন্টারসেক্ট করবে ওটা গ্রাফের বাইরে এক্সট্রাপোলেট করে বের করা যাবে, আর ইকুয়েশন দিয়ে ওরকম বের করা যাবে, বুঝতে পারছো? Yep, got it. ওকে, তাহলে এটা তো ও, গ্রাফ কি ঠিক আছে?
গ্রাফটা তো ঠিক থাকার কথা, কেন গ্রাফের অ্যান্সার তো মিলাও না। ওকে, দেখি প্রেফারেন্স দেওয়া ছিল না। গ্রাফটা দেখি। লেবেল করা লাগবে তো ফার্স্ট অফ অল, লেবেল না করলে পরে তো তারা বুঝবে না কোনটা কোনটা। ঠিক আছে, কম্পিউটারের গ্রাফ কোনটা, ভিডিও ক্যামেরাটা কোনটা, ওটা তো তারা বুঝবে না। আর গ্রাফ এখানে আসলে প্রত্যেকটার জন্য এতগুলি যে ডট দিয়েছো, এতগুলি লাগবে না, স্ট্রেট লাইন না। সো তাহলে যে কোনো স্টার্টিং পয়েন্ট, যে ফিক্সড চার্জের জন্য যে পয়েন্টটা, যে কম্পিউটারের জন্য এটা উপরের লাইনটা, হ্যাঁ, তো তাহলে কম্পিউটারের জন্য এই উপরের লাইনটা, সো ফিক্সড চার্জ হলো 12, দেন আওয়ারলি চার্জের এখানে অ্যাড করলা, আর এখানে ভিডিও ক্যামেরার জন্য ফিক্সড চার্জ হলো কম কিন্তু আওয়ারলি চার্জ হলো বেশি, সো তাহলে এটা এরকম আসবে। এন্ড দেখে ঠিকই মনে হচ্ছে ঠিকই আছে এটা, ওকে জাস্ট লেবেলিং করা লাগবে। ওকে, ওকে। এরপরে 3 নম্বরের এটা কি সমস্যা, কোয়ান্টিটি অফ ওয়াটার ইন ট্যাঙ্ক আর টাইম দেওয়া আছে। তুমি এই কোশ্চেনে কি প্রবলেম? বি B number, describe what happened during the third hour after 12 noon. থার্ড আওয়ার তো ট্যাঙ্ক রিফিল করে। Describe what happened during the third hour. এখানে সময় ওরা এক্সপ্লেনেশন কি লিখছে, থার্ড আওয়ারেরটা ওরাটাও তাহলে 2 PM থেকে 3 PM এর এক্সপ্লেনেশনটা দেওয়ার কথা, যে ফার্স্টে কিছুক্ষণ ওয়াটার লেভেল সেম থাকে, যে ওয়াটারের কোয়ান্টিটি সেম থাকে, দেন 3 PM এর কাছাকাছি সময় যায় তখন ওরকম আবার বেড়ে কত 750 থেকে সামথিং বেশি হয়। অ্যান্সার কি লিখা, ওদের এক্সপ্লেনেশন কি লিখা? কেউ ইউজ করে না এটা। ওই তো ওখানের মধ্যে স্ট্যাটিক আছে না, তো ওই সময় আর কি মানুষজন ইউজ করতেছেন, এর জন্য ওয়াটারের কোয়ান্টিটি কনস্ট্যান্ট আছে। বুঝতে তো পারছো? থার্ড আওয়ার বলে 2 থেকে 3। হ্যাঁ, 2 PM থেকে 3 PM এর মধ্যে ওই সময় কি হচ্ছে ওই জিনিসটা। ওকে। ওকে, ও অ্যান্সার ওইটার আগের কোয়েশ্চেনটার হুম, ওইটার এর জন্য জাস্ট গ্রেডিয়েন্টটা বের করলেই হবে না? হ্যাঁ প্রজেক্টরের জন্য জাস্ট গ্রেডিয়েন্ট। না নট কোনটা দিস এর জন্য? পরেরটা 3 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3 যেটা ছিল। ও আচ্ছা, এটা হুম। ট্যাঙ্কেরটাই। ওকে, Yep. so calculate the rate per minute at which water was removed from the tank between 12 and 2. Yes, gradient বের করবা। So gradient বের করলে তখন কি আসবে, এত লিটার পার আওয়ার। আচ্ছা, পার আওয়ারে Okay. কিন্তু তোমার পার মিনিটে নিতে বলছে, সো তাহলে 2 আওয়ার্স তো, মিনিটে কনভার্ট করতে তাহলে হবে। 120 মিনিটস ধরবা আর কি। বুঝতে পারছো? Yep. ওকে, ওয়েট 120 কোনটা? টাইমটা এ নাম্বারে তো রেট পার মিনিট চেয়েছে না, সো তাহলে 2 PM এ ওয়াটার লেভেল কত, কোয়ান্টিটি কত? সাইমন আমি দেখছি। এখানে 5 করে, তো এটা তো মানে 400 নাকি? সো হ্যাঁ তাহলে 400। 600, তো তাহলে 1000 থেকে 400 এ নেমে আসে, সো তাহলে 600 ডিভাইডেড বাই 120, সো তাহলে 5 লিটারস পার মিনিট নাকি? Yes. তো এই জিনিসটাই বুঝতে ওকে। পারছো তুমি? হ্যাঁ আমি কোয়েশ্চেন খুঁজে পাচ্ছিলাম না।
ওকে, এরপরে আর কোনো প্রবলেম নাই? প্রবাবিলিটি যে এতক্ষণ ধরে করলা, আচ্ছা হ্যাঁ, এটা ইকুয়েশন গ্রাফের প্রবলেম গেল। এখন ও মাই হচ্ছে গড, তুমি কালকে মক হবে না। আল্লাহ কবে তো, আল্লাহ তুমি কান্না করে দিবা এখন, এত টাইম ওয়েস্ট করছি ম্যাথস এর পিছনে, লাইক হোয়াট। Cancelled my এত date ওয়েস্ট। with Monoshita. Oh, বাইরে যাইতাম। আল্লাহ আল্লাহ, ব্যাপার না, এখন এগুলা রিভিশন হয়ে গেল অনেকগুলা। ও লাইক সানডেতে হচ্ছে ফুল সানডে মানে 2 দিনই মক আছে, তো ওগুলোর জন্য না পড়ে আমি কেমিস্ট্রি তার মধ্যে আমরা পারি না কিছু। পারি না, ফুল সিলেবাস দিয়ে বসে আছে স্যার, একদিনের জাস্ট নোটিসে। ওয়েস্টেড পুরা কেমিস্ট্রি, একদিন। কেমিস্ট্রিতে এখন এই অবস্থা কেন তুমি? আমি এনার্জেটিক্সে আমার ওই এক্সপেরিমেন্ট গুলো বুঝতে একদম মাথার চুল পড়ে যায়। এনার্জেটিক্স এর And কোন এক্সপেরিমেন্ট? ওই যে কি জানি ক্যালকুলেশন ওগুলো এগুলি তো চুল টুল চলে যাওয়ার কথা না। প্রথম কয়েকটা বুঝি, লাস্টের গুলো অনেক কেমন জানি হয়ে যায়। একটা পিকচার দাও তো দেখি কোনটা। ওকে ওয়েট। হায় আল্লাহ, রাত পর্যন্ত এতক্ষণ ধরে ম্যাথ করে মত হবে না। সারা রাত ম্যাথ করছি। আমি তো কালকে রাতে ঘুমাইও নাই। আমি আজকে একটা দিন ঘুমাইছি 12টা। আমিও আজকে সকালে 8টা বাজে, কেন সে 7:30 বাজে ঘুমাইতে গেছি। কালকে রাতে যে কি করছি তোমরা কল্পনা করতে পারবা না। কালকে একটা সফটওয়্যার ইনস্টল করছি বুঝছো, তো এই সফটওয়্যারটা আর কি অনেক দামি, এটার কোনো ক্র্যাকড ভার্সন পাওয়া যায় না, ক্র্যাকড ভার্সন সব জায়গায় ইন্টারনেটে সব জায়গায় ব্লকড। সো এরকম একটা চোরা একটা ওয়েবসাইট থেকে ওরকম খুঁজে বের করলাম। এরপরে সফটওয়্যার ডাউনলোড করার পর ওদের টিউটোরিয়ালে তো ওরা তো ইনস্টলেশন ফাইল সুন্দর মতো ওদেরটা সবকিছু দেখা যায়, সুন্দর মতো ইনস্টল করলেই হয়ে যায়, এরকম অবস্থা দেখা যায় যে এত ইজি ইনস্টল করা। তা আমি ইনস্টলেশন ফাইল ডাউনলোড করলাম, এরপর ওপেন করে দেখি পুরাটা ব্ল্যাঙ্ক, ডায়ালগ বক্স পুরাটা ব্ল্যাঙ্ক। তো আমি ব্ল্যাঙ্ক, কিন্তু ওখানের মধ্যে ঠিকই ফাংশন করতেছে বুঝছো, ক্লিক করলে ওখানের মধ্যে ঠিকই কমান্ড হয়, কিন্তু আমি কিছু দেখতে পারি না। তো এরপরে অন্ধের মতো টিউটোরিয়াল দেখি, দেন টিউটোরিয়ালে দেখি যে ওরা কত ইঞ্চ নিচে নেমে কোন জায়গায় কার্সারটা ক্লিক করলো, কোন বক্সটা চেক করলো যে ওই আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এইসব এইসব কতগুলি আছে না। আমি জাস্ট এরকম টিউটোরিয়াল দেখে দেখে অন্ধের মতো এরকম কার্সর নাড়ায় নাড়ায় যেখানে যেখানে পারছি ক্লিক করে 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 এরপরে ইনস্টল করছি। এটা অ্যাটলিস্ট 17 ওয়াও। 17 to 20 মিনিটস গেছে এই কাজে, যে বারবার আমি নেক্সট দেই, বলে যে কোনো বক্সই নাকি আমি চেক করি নাই। ঠিক আছে, আমি নাকি কোনো বক্সই চেক করি না, আমি বারবার নেক্সট দিতেছি, আবার ওখানে যাই নেক্সট দেই, বারবার ওখানে যাই, মাঝে মাঝে লাগতেছে আল্লাহ কি করতেছে এটা। এরপরে এরপর কোনো মতে ইনস্টল করা শেষ হয়েছে। Did you like measure everything scale দিয়ে মেপে মেপে? না না, ওখানে দেখেই চোখে দেখেই চোখের মেজারমেন্ট, আর প্লাস আমার ল্যাপটপের রেজোলিউশন ডিফারেন্ট, এটা হাই রেজোলিউশনের এর জন্য আরো ছোট হয়ে যায়, তো বক্সও আরো সাইজে ছোট হয়ে যায়, তো এটার জন্য আরো খুঁজে পাইতে সমস্যা। Oh my god. বিশাল কাহিনী। সারা রাত লাগছে এটা করতে? ওই তো এটা ফার্স্টে তো এটা খুঁজে বের করতে টাইম লাগছে, দেন খুঁজে পাওয়ার পর ডাউনলোড করে দেন ইনস্টল করতে আর এতক্ষণ সময় গেছে, দেন ইনস্টল করার পর এরপর দেখি যে কয়েকটা টুল বক্স যেগুলি দরকার ওগুলি পাচ্ছি না, দেন ওগুলি আবার খুঁজে খুঁজে বের করা লাগছে। সো তুমি কেমিস্ট্রি এটা কোনটা, এনার্জেটিক্স দেখি পাঠাও একটা। তুমি তো ফার্স্টের দিক দিয়ে I'm so কেমিস্ট্রি তো pissed off ভালো right now, পারতো। আল্লাহ। মাথা গরম হয়ে যাচ্ছে। Oh my god. কি এতক্ষণ ম্যাথ করছো দেখে এখন কষ্ট লাগতেছে? হ্যাঁ, অনেক লাইক আই ফিল সো রাগ, কারণ কেমিস্ট্রি ফুল সিলেবাস লাইক আজকে অনেক কিছু করে ফেলতাম। তো মক হঠাৎ ক্যান্সেল করলো কেন? ক্রিসমাসের জন্য। ক্রিসমাস, এটা দেওয়ার আগে মনে ছিল না। কি আছে বুঝি নাই।
ক্রিসমাসের জন্য ক্রিসমাস ক্যান্সেল করেছে। So, আজকে না বন্ধ, কালকে কি? না লাইক অনেক আজকে স্টুডেন্ট ভালো মতো প্রিপেয়ার স্টুডেন্টস করতে পারে নাই, সেটা তার মনে ছিল না ডেটটা ঠিক করার আগে। এখন আমাদের সব আহ! আল্লাহ, তুমি রাগে একদম পাগল হয়ে যেতেছে। মানে 3 দিন মক, মানে স্যার অনেকদিন আগে থেকে বলে রাখছে, ঠিক আছে। আর আরিফ স্যার আর আশোক স্যার একদিনের নোটিসে এক গাদা জিনিসপাতি মক মক দিয়ে বসে, আরিফ স্যার তো পুরো কেমিস্ট্রি সিলেবাস মক দিয়ে বসে রাখছে। তো আমরা এত কষ্ট করে এগুলো করলাম, এখন ক্যান্সেল। উফ, এন্ড এখন লাইক আমাদের কেমিস্ট্রির জন্য পড়ার টাইমও কমে গেল লাইক ওকে, আর এনার্জেটিক্স ছাড়া আর কি কি সমস্যা কেমিস্ট্রিতে? পলিমারাইজেশনটা একটা গোছু দেওয়া যাবে? পলিমারাইজেশন, এটার জন্য তো ফার্স্টে তোমাদের বেসিক কেমন ওই জিনিসটা দেখা লাগবে যে অর্গানিক কেমন কি পারো। আচ্ছা আমি না লাইক ওটা পড়িনি, লাইক আই শুড লাইক গো থ্রু ইট ফার্স্ট, তারপর প্রবলেম থাকলে জিজ্ঞেস করবেনি। আমরা আচ্ছা সল্ট বেসড টাইট্রেশন প্রিপারেশন এগুলো একদম টাচই করি নাই। আচ্ছা, তো এটাতে কি সমস্যা? আমি সবগুলো পাঠাচ্ছি, ওকে, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট। প্রথমগুলো ইজি, যখন হয়ে যায়, সলিউশন হয়ে যায়, তখন ঝামেলা। আচ্ছা, তো কোনটা স্পেসিফিক্যালি প্রবলেম ওটা দেখাইলে পরে তখন ওটা নিয়ে আমরা দেখি কি করা যায়। ওকে, এগুলাই। ওকে, সো এখন মেইনলি প্রবলেম কোনটায় আর কোনগুলিতে? um এনথালপি enthalpy change চেঞ্জেস of অফ this রিঅ্যাকশন, ওটাতে তো displacement মনে হয়। reaction, হ্যাঁ, কোনটা? displacement, salts dissolve in water, and neutralization between an alkaline acid. এটা তো অ্যাক্টিভিটি 2, এই যে 215 পেজ নাম্বার ডিসপ্লেসমেন্টেরটা নাকি? হ্যাঁ। ওকে, আচ্ছা, এখানে মধ্যে বলতেছে কি measuring enthalpy changes for displacement reaction কি হয়? In order to determine enthalpy change for কি বলা of the reaction of zinc and copper to sulfate, the following procedure could be used. Place a polystyrene cup in a 250 cm cube glass beaker. Okay, transfer 50 cm cube of 0.200 mole per dm cube copper to sulfate solution into the polystyrene cup using a measuring cylinder. Okay,
weigh এত gram of zinc using a weighing what? এটা Weighing both on a balance. আচ্ছা, okay, weighing both on a balance, then record the initial temperature of the copper 2 sulfate, add the zinc, start the solution as quickly as possible, record the maximum temperature reached, then initial temperature জানো, final temperature জানো, এরপর কি we can use this data to calculate the enthalpy change for this displacement reaction when 1 mole of copper 2 sulfate reacts with zinc. So এখন এখানে কি হয়েছে? প্রবলেমটা কিসে এই এক্সপেরিমেন্টের? সাইমা? 1 minute. ওকে, Sorry, I wasn't paying attention. আচ্ছা আমি দেখে নিচ্ছি। ওকে। সো এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এই এক্সপেরিমেন্টে কি প্রবলেম বেসিক্যালি? Calculation এর problem. এখানে কাকে নিয়ে ক্যালকুলেশনটা করবো? মোল কাপটা ধরবো, কপার টু সালফেট নাকি জিঙ্ক? এখানের মধ্যে তো 1 মোল অফ কপার টু সালফেট জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করবে, তাই না? তো তাহলে কপার টু সালফেট প্লাস জিঙ্ক, এখানে তো দোনোটারই তো ভ্যালেন্সি 2 নাকি? জিঙ্ক আর কপার তো এটা 2 না, কপার 2 হ্যাঁ। প্লাস তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো তাহলে CuSO4 প্লাস Zn, এখান থেকে কি হবে? ZnSO4 প্লাস Cu, এটাই তো? হ্যাঁ। তো তাহলে মোল তো যে কোনো একটা ধরলেই হয়। তো এখন এখানের মধ্যে তুমি কি করতেছিলা? 1.2 গ্রাম অফ জিঙ্ক নিছো। তো এখন 1.2 গ্রাম অফ জিঙ্ক মানে কত মোল অফ জিঙ্ক বলো তো? 1.2 divided by 65. তো তাহলে জিঙ্কের মোল নাম্বার তুমি জানলা, এন্ড ওই যে আমরা কি করলাম, সলিউশনটা যে নিছি, সলিউশনটার মোল কত দেখো তো? 50 cm কিউব আর 0.200 মোল পার ডিএম কিউব। তো তাহলে ওখানে কত মোল? 0.01. 0.01। এখন কোনটা বেশি, সলিউশন বেশি নিছে নাকি জিঙ্ক বেশি নিছে? কোনটা বেশি? মোল নাম্বার কোনটা বড়? ওয়েট, এই যে জিঙ্কটা ক্যালকুলেট করে। ওকে, জিঙ্কেরটা বড়, জিঙ্কেরটা বড়। 0.0185. ওকে, সো তাহলে আমরা এক্সেস জিঙ্ক নিয়েছি, অল্প সলিউশন নিয়েছি, রাইট? সো তো তাহলে দ্য সলিউশন পুরাটা মেইনলি রিঅ্যাক্ট করবে, আর জিঙ্কটা রিমেইনিং যে আনরিঅ্যাক্টেড কিছু জিঙ্ক থেকে যাবে আর কি, বুঝতে পারছো? Yep. তো তাহলে এখন এখানের জন্য কাজটা কি করব? এখানের জন্য করব এমন যে এত মোল অফ কপার সালফেট সলিউশন এত এনার্জি রিলিজ করছে, সলিউশনটা তো ফুললি রিঅ্যাক্ট করবে না, সো তাহলে ওইটা তো শিওরলি আমরা বলতে পারবো যে এত মোল অফ কপার সালফেট সলিউশন ফুললি রিঅ্যাক্ট করেছে, রাইট? হ্যাঁ। তো তাহলে x mole of copper sulfate solution released this amount of energy, so 1 mole of copper sulfate solution কত এনার্জি রিলিজ করবে? সো ওই জিনিসটা এনথালপি, বুঝতে কত পারছো? মোল রিলিজ করছে এটা আমরা জানি। ও আচ্ছা, হ্যাঁ। ওই যে তো কপার ফুল সালফেটের কোর্সটা মোলটাই তো সলিউশনের মোল, তাই না? তো এখানের মধ্যে ও মাই ডিসপ্লেসমেন্ট, গড, গিভ মি 5 minutes, আমি খাইতেছি, আমি একটু শেষ করে আসতেছি। 1 minute. ঠিক আছে, ও দেন আমিও খেয়ে আসতেছি। ওকে। Okay, sir. তো আমি কি চলে যাবো? বাই।
Um, হ্যালো, um, সাইমার ক্লাস করবে না বলেছে। ও কালকে সব শেষ করে কেমিস্ট্রি তারপর বসবে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে তুমি এখন এখানের মধ্যে এটা কোনটা কোনটা প্রবলেম দেখতে চাও বলো, আর তুমি পরে সেরে Um, কালকে বললে কালকে। next ওই যে measuring enthalpy changes when salts dissolve in water. হ্যাঁ, কোনটা? measuring enthalpy changes when salts dissolve in water, কি বলছে এখানে দেখি। Okay. We can also use calorimeter experiments to work out the amount of কি লেখা? Heat given out. Wait, আমি হাত Okay. মাখা ছিল, আমি সুন্দর করে পাঠাই। Okay, amount of heat given out or taken in when salts dissolve in water. The following procedure could be used. Place a polystyrene cup in eto cm cube glass beaker. Transfer eto cm cube of water into polystyrene cup using measuring cylinder. Record the initial temperature of the water. Weigh eto gram of aluminum chloride, কি বলে ammonium chloride, using a weighing board on a balance. Add the ammonium chloride to water and start the solution vigorously until all the aluminum has dissolved. So তাহলে এখানে অ্যামোনিয়ামটা হলো কম আছে আর কি বেসিক্যালি। সো তাহলে এরপরে the setup is very similar to the one used in activity 2. ওয়েট, আমরা কিভাবে বুঝলাম অ্যামোনিয়াম কম আছে? এই যে অ্যামোনিয়াম পুরোটা ডিজলভ হয়ে যাবে, রিমেইনিং কিছু থাকবে না। তো তাহলে সলিউশন বেশি দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড কম দেওয়া আছে, সলিউটটা কম দেওয়া। সো দেন ওই সল্টটা ওইটা ওয়াটারের মধ্যে পুরোটা ডিজলভ হবে। যদি সো এই জন্য আমরা অ্যামোনিয়ামের নিব, হ্যাঁ, ইনফরমেশন নিব। তো তাহলে অ্যামোনিয়ামের মোলটা বের করবা যে এক্স মোল অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ডিজলভ হতে এত এনার্জি রিলিজ করেছে আর এত এনার্জি নিয়েছে। সো তাহলে 1 মোলের জন্য কত হবে? সো ওখান থেকে এনথালপি চেঞ্জ বের হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এন্ড নিউট্রালাইজেশন অ্যালকালি অ্যাসিড। ইয়েস, তো তখন ওখানের জন্য আমরা দেখব অ্যালকালির মোল নাম্বার বেশি নাকি অ্যাসিডের মোল নাম্বার বেশি, দেন যেটারটা কম ওইটা ফুললি রিঅ্যাক্ট করেছে। তো তাহলে অলরাইট, ওইটার মোলের ওকে, ও জন্য মাই এরকম। গড, বুঝতে পারছো দিস ইজ প্রসিডিউরটা? ইজি। ইয়েস। আই হাই, ওকে, আমি পারবো। আল্লাহ। ঠিক আছে। সো তাহলে তুমি নিজে ট্রাই করো, এরপরেও তাও প্রবলেম হলে পরে তখন আবার আমরা এগুলো নিয়ে বসতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওকে, বাই বাই। বাই বাই।